নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেন্দ্রের পেনশন স্কিমে বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন পর্যন্ত যে পেনশন স্কিম সেটা প্রোভাইড করতো এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও, সেই ইপিএফও কিন্তু নতুন করে একটা বড় পরিবর্তন করছে। প্রায় বলা যায় যে 10 বছর পরে নতুন করে এই পরিবর্তন আসছে। যেটা বলা হচ্ছে যে ইপিএফও তার ওয়েজ সিলিং সেটা কিন্তু রেজ করে দিচ্ছে 25,000 পর্যন্ত। অর্থাৎ বর্তমানে ওয়েজ সিলিং রয়েছে 15,000, সেটা বাড়িয়ে 25,000 করে দেওয়া হচ্ছে। কি এই ওয়েজ সিলিং, ইপিএফও কিভাবে কাজ করে, এই পেনশন স্কিমে কি পরিবর্তন আসছে, আর কাদের এটা উপকার আসবে, সব কিছু ডিটেলসে এই ভিডিওর মধ্যে থাকবে। নাও প্রথমে আমরা বোঝার চেষ্টা করি এই কি পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। দেখুন, ইপিএফও তার বেতন সীমা বাড়িয়ে সেটাকে কিন্তু 25,000 করছে, 15,000 থেকে 25,000। তো এটা করলে সুবিধে কি হবে, আরো বেশি পরিমাণ কর্মচারী তারা কিন্তু বাধ্যতামূলকভাবে ইপিএফ এবং পেনশনের ব্যবস্থায় কিন্তু আওতায় আসবে। বর্তমান সময়ে এই যে বেতন সীমা সেটা কিন্তু 15,000 টাকা ছিল। অর্থাৎ যারাই 15,000 টাকা ইনকাম করতো যে কোনো অর্গানাইজড কোম্পানির আন্ডারে বা সরকারি চাকরিতে, তারা তাদের প্রত্যেককে কিন্তু এই ইপিএফওতে যেটা এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ডে সেখানে কিন্তু টাকা রাখতে হতো, এটা বাধ্যতামূলক ছিল। এখন সেটাকে সরকার বাড়িয়ে 15,000 থেকে 25,000 করে দিচ্ছে। অর্থাৎ যাদেরই বেতন 25,000 টাকার মধ্যে থাকবে তাদের সবাইকেই কিন্তু এখন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসা হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ নিউজ এবং খুব সুখবরও বলতে পারেন। দেখুন, এই যে ইপিএফও আছে এটার ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এটা ভারতের সব থেকে লার্জেস্ট সোশ্যাল সিকিউরিটি বেনিফিট প্রোভাইড করে এরকম একটা অর্গানাইজেশন। এটা বেসিক্যালি লেবার মিনিস্ট্রি আন্ডারে আসে। এখানে কি আছে, সংগঠিত ক্ষেত্রে মানে অর্গানাইজ কোম্পানিতে যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের অবসরকালীন যে সঞ্চয় এবং সামাজিক সুরক্ষা অর্থাৎ পেনশন এবং রিটায়ারমেন্টের পরে তারা যাতে ঠিকঠাক করে জীবন নির্বাহ করতে পারে, তার জন্য কিন্তু এই ইপিএফও কিছু পরিমাণ টাকা, সেই পুরো টাকাটাকে কিন্তু ম্যানেজ করে। এটা তৈরি হয়েছে কবে, 1922 সালে এই অ্যাক্টের মাধ্যমে ইপিএফও তৈরি হয়েছে। এর হেডকোয়ার্টার যদি দেখেন, নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার আছে এবং এর বিভিন্ন হচ্ছে যত কর্মচারী আছে ইন্ডিয়ার বুকে, যত কর্মচারী অর্গানাইজ সোসাইটিতে কাজ করে তারা প্রত্যেকেই কিন্তু ইপিএফওর একটা পার্ট বলতে পারেন। এটা লার্জেস্ট অর্গানাইজেশন যারা রিটায়ারমেন্ট বেনিফিট প্রোভাইড করে। এর মেন উদ্দেশ্য কি, যারা অবসর করে নেবে, রিটায়ারমেন্ট করার পরে যারা কাজ করছো তারা যাতে সেভিংস, রিটায়ারমেন্ট সেভিংস যাতে প্রপার করতে পারে এবং অবসরের পরে তাদের তাদের পেনশন যাতে তারা ভালোভাবে পায়, তাদের পরিবার যাতে ইন্স্যুরেন্সের আন্ডারে আসে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখাশোনা করে ইপিএফও। সো বুঝতেই পারলেন, এর প্রধানত 3টে প্রকল্প আছে ইপিএফওর আন্ডারে। প্রথমটা আছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ। এটা একটা বাধ্যতামূলক অবসরকালীন সঞ্চয় প্রকল্প। আপনার স্যালারি যদি 15,000 টাকা হতো তাহলে সেখান থেকে জেনে রাখুন 12% টাকা আপনার ইপিএফে জমা হয়ে যেত। এবার আপনি বলবেন যে স্যালারি থেকে 12% কেটে নেওয়া হচ্ছে, মানে ধরুন কারুর স্যালারি 10,000 টাকা, তাহলে তার 12% মানে 1200 টাকা তার ইপিএফে অটোমেটিক্যালি জমা হয়ে যাবে, তাহলে তো সে স্যালারি কম পাবে। সুবিধে এটা যে 12% আপনার কেটে জমা হচ্ছে 1200 টাকা, তার মধ্যে এক্সট্রা 1200 টাকা কিন্তু যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিকে দিতে হবে। অর্থাৎ কোম্পানিকে এক্সট্রা 12% দিতে হতো, মানে আপনার 1200 টাকা আপনার স্যালারি থেকে কাটছে, 1200 টাকা জমা হচ্ছে, প্লাস যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানিও আপনাকে 1200 টাকা জমা করে দেবে। তো টোটাল আপনার সেভিংস হয়ে যাবে কিন্তু 1400 টাকা। এখানে রুল এটা আছে যে 12% হচ্ছে আপনার স্যালারি থেকে কাটবে, দিয়ে সেটা ইপিএফে জমা হবে। বাকি যে 12% ছিল সেই 12%-এর মধ্যে 8.33% টাকা সেটা কিন্তু ইপিএসে জমা হবে। কোম্পানি আপনার হয়ে ইপিএসে 8.33% জমা করবে, আর বাকি যে 3.67% টাকা সেটা কিন্তু কোম্পানি আপনার হয়ে এইখানে কিন্তু জমা করবে। তার মানে ইপিএফে আপনার প্রত্যেক মাসে প্রায় 15.67% টাকা জমা হবে, আর কোম্পানি আপনার হয়ে এক্সট্রা 8.33% যে টাকাটা সেটা কিন্তু ইপিএসে জমা করবে, সেটা কিন্তু পেনশনের সময় আপনি পাবেন। দেখুন সুবিধে কি, সুবিধে হচ্ছে আপনি টাকা তো জমা করছেনই, তার সঙ্গে সঙ্গে যে কোম্পানি আছে সেই কোম্পানি আপনার হয়ে জমা করছে। এতদিন পর্যন্ত কোম্পানি যারা 15,000 টাকা পর্যন্ত বেতন পেত তাদের জন্য জমা করতো,
এখন সরকার বলছে নতুন রুল নিয়ে আসা হবে, 15,000 টাকার জায়গায় 25,000 টাকা পর্যন্ত যারা কাজ করবে, যে কোম্পানির আন্ডারে 25,000 টাকা পর্যন্ত যারাই স্যালারি পাবে তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে এই ইপিএফ এ টাকা জমা করতে হবে। তো এতে করলে কি হবে, ইপিএফ এ যে টাকাটা জমা করছেন সেটা কিন্তু প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ এই অর্থ কিন্তু জমা হতে থাকবে। যখন আপনি অবসর নেবেন তখন আপনাকে কিন্তু একটা বড় অ্যামাউন্টের কর্পাস দিয়ে দেওয়া হবে। আর ইপিএস এ যে টাকাটা জমা হচ্ছে, মানে পেনশন স্কিমে যে টাকাটা জমা হচ্ছে, সেটা আপনার ইন্স্যুরেন্সের মতো কাজ করবে। আপনি যখন রিটায়ার করে নেবেন তখন আপনাকে কিন্তু প্রত্যেক মাসে মাসে পেনশন আসবে, এবং যদি কোনো কারণে আপনার কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার যে ফ্যামিলির বাকিরা রয়েছে তারা কিন্তু অ্যাজ এ পেনশন হিসেবে ইপিএস থেকে ইন্স্যুরেন্স হিসেবে টাকাটা কিন্তু পাবে। এছাড়া আরও একটা স্কিম রয়েছে, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম। এটা আর একটা আলাদা স্কিম। এটা বেসিক্যালি কিন্তু যারা এমপ্লয়ি থাকে তাদেরকে একটা লাইফ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স প্রোভাইড করে। আশা করছি বুঝতে পারলেন। এবার এই ওয়েজ সিলিংটা কি জিনিস, দেখুন ওয়েজ সিলিং বেসিক্যালি এখনো পর্যন্ত আমি বললাম আপনাকে রুল কি ছিল, যে যদি আপনার বেতন 15,000 টাকা হতো তবেই কিন্তু আপনি ইপিএফ এর আন্ডারে সরকার থেকে আপনার স্যালারি থেকে 12% দিতেন, আবার কোম্পানিও আপনার হয়ে 12% দিত। এখন এই ওয়েজ সিলিংটাকে চেঞ্জ করে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। কারণ বর্তমান সময়ে স্যালারি আপনি যদি দেখেন 18 থেকে 25,000 টাকার মধ্যে বেশিরভাগ জনের স্যালারি থাকে। সরকার বলছে তাই জন্য এই যে নতুন নিয়ম, যাদেরই স্যালারি 25,000 টাকার মধ্যে হবে তারা সবাই কিন্তু বাধ্যতামূলকভাবে এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ডের মধ্যে পড়বে, ইপিএফ এর মধ্যে পড়বে। অর্থাৎ কোম্পানিকে এখন 25,000 টাকা যাদেরই স্যালারি, মানে 25,000 টাকার মধ্যে যাদেরই স্যালারি, প্রত্যেককে কিন্তু এই প্রভিডেন্ট ফান্ডের এক্সট্রা 12% টাকা জমা করতে হবে। এটা খুব ভালো জিনিস। দেখুন এর একটা ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে, শুরুতে যখন এটা চালু হয়েছিল 2001 সালে, তখন কিন্তু ওয়েজ সিলিং এর পরিমাণ খুবই কম ছিল, খুবই কম ছিল। তখন 2,000 টাকা সামথিং কিছু ছিল। 2001 সালে এই সিলিংকে পরবর্তীকালে বাড়িয়ে এটা করা হয় 6,500 টাকা। মানে যাদেরই স্যালারি 6,500 টাকার মধ্যে হবে তারা সবাই কিন্তু প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করতে পারবে। এরপরে 2014 সালে, প্রায় কয়েক দশক পরে, এটাকে চেঞ্জ করে 15,000 টাকা করে দেওয়া হয়, যেটা এখনো পর্যন্ত রুল আছে। সরকার বলছে 2026 সালে আমরা নতুন রুল চেঞ্জ করব, এটাকে 25,000 টাকা করে দেবো, যার ফলে সবাই যাতে, যে কোনো কর্মচারী যাতে এই 25,000 টাকার মধ্যে কাজ করতে পারে। কারণ দেখুন কোম্পানি এখানে না গ্যাপ খুঁজতো কিভাবে, স্যালারিকে 15,000 টাকার একটু বেশি দিয়ে দিত। ধরুন কারুর স্যালারি 15,000 টাকা আছে, তাকে 16,000 টাকা দিয়ে দিত বা 17,000 টাকা দিয়ে দিত। তো এর ফলে সেই যে পার্সেন্টরা তারা কিন্তু আর ইপিএফ এর আন্ডারে পড়তো না, প্রভিডেন্ট ফান্ডের মধ্যে পড়তো না। তো এইটা কোম্পানি কিন্তু গ্যাপ খুঁজতো, কারণ এক্সট্রা 12% যে টাকাটা দিতে হতো সেই টাকাটা কিন্তু স্যালারিতে ইনক্লুড করে স্যালারি কিন্তু দিয়ে দেওয়া হতো, যার জন্য কোম্পানিকে ইপিএফ আন্ডারে যে টাকাটা জমা করতে হতো সেই জমাটা কিন্তু করতে হতো না। তো কোম্পানি যখন ফাঁক ফোকর খুঁজেছে তখন কিন্তু কেন্দ্রীয় সরকার ভাবছে এই পুরো বিষয়ে কিন্তু একটা বদল আনার দরকার আছে। দেখুন, কারণ বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি, ইনফ্লেশন বাড়ছে, সব জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা খাদ্য হোক, বাসস্থান হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য পরিষেবা হোক, পরিবহন হোক। প্লাস আমরা দেখছি যে ধীরে ধীরে যে স্যালারি গ্রোথ সেটাও কিন্তু বাড়ছে। প্রায় এন্ট্রি লেভেল যে কোনো কর্মচারী স্যালারি যদি দেখেন 18,000 থেকে 25,000 টাকার মধ্যে থাকে। তো বেশিরভাগ যারা কাজকর্ম করে, যারা এমপ্লয়ি রয়েছে, তারা কিন্তু এই পেনশনের সুযোগ সুবিধে পেত না। কারণ স্যালারি 18,000 টাকা, 15,000 টাকা পর্যন্ত ক্যাপ ছিল। তো 18,000 টাকা বেতন পাওয়ার জন্য সে কিন্তু ইপিএফ এর আন্ডারে পড়তো না। তো সরকার ওই জন্য ভাবছে যে না, এটাকে বাড়িয়ে 25,000 টাকা করে দেওয়া হোক, তাহলে সবাই কিন্তু উপকৃত হবে। কারা কারা উপকৃত হবে, দেখুন যে কোনো সেলস এক্সিকিউটিভ, তাদের স্যালারি মোটামুটি প্রায় 18,000 টাকার কাছাকাছি থাকে। রিটেল কর্মচারী, ডেলিভারি এক্সিকিউটিভ, যে কোনো সিকিউরিটি গার্ড, রিসেপশনিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, এছাড়া আপনি যদি দেখেন সরকারি অফিস কর্মচারী, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, যত কর্মচারী আছে সবাই কিন্তু এখন এই প্রভিডেন্ট ফান্ডের মধ্যে চলে আসবে। তো এটা একটা হিউজ বেনিফিট বলতে পারেন সমস্ত কর্মচারীদের জন্য। এখন এটা হলে সুবিধে কি হবে, এটা হলে সুবিধে এটা হবে যে সমস্ত কর্মচারী কাজ করছে তারা ভবিষ্যতে রিটায়ারমেন্টের একটা বড় সেভিংস জমা করতে পারবে, তারা পরবর্তীকালে পেনশনের সুবিধে পাবে, তাদের লাইফ ইন্স্যুরেন্স ঠিকমতো করে থাকবে, ভবিষ্যতে কখনো টাকার দরকার পড়লে লোন নিতে পারবে। এছাড়া কি, একটা বড় কর্পাস জমা হয়ে থাকলে সেই টাকাটাকে ভবিষ্যতে
যখন রিটায়ার করে যাবে তারপরে সেটাকে কোনো একটা কাজে লাগাতে পারবে। তো এটা কিন্তু অনেক বড় সুবিধেও কিন্তু রয়েছে। অসুবিধে কি রয়েছে? অসুবিধে হচ্ছে ধরুন আপনার টাকা, সেখান থেকে 12% টাকা কেটে নেওয়া মানে আপনাকে কিন্তু কম টাকা স্যালারি কিন্তু হাতে আসবে, একটু কম টাকা স্যালারি হাতে আসবে। কিন্তু যদি আমরা বেনিফিট দেখি সেই জায়গায় স্যালারিটার যে যদি আমরা এটাকে চিন্তা ভাবনার মধ্যে না রাখি তাহলে কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিট কিন্তু অনেক বেশি, অনেকটাই বেশি। তো এই জন্যই কিন্তু অসুবিধে কিন্তু সামান্য, কিন্তু সুবিধে কিন্তু অনেক বেশি রয়েছে। সরকার এটা চিন্তা ভাবনা করছে এবং এটা যদি হয় ইকোনমিতে একটা বড় বুস্ট আসবে, কারণ প্রত্যেকের বাড়িতে সেভিংস বলে একটা বড় অ্যামাউন্ট জমা হবে। ফিউচারে যে গ্রোথটা, ইন্ডিয়ার যে গ্রোথ, সেই গ্রোথটা আটকে থাকবে না, গ্রোথটাও বাড়বে। ধীরে ধীরে এমপ্লয়মেন্ট জেনারেশনও বাড়তে থাকবে, সেই সঙ্গে সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, সেই টাকাটাও কিন্তু গ্রোথ হতে থাকবে। সো আলটিমেটলি লং টার্মে আমরা যদি দেখি ইন্ডিয়ার গ্রোথ কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছবে। তো এবার আরেকটা জিনিস এখানে কনসেপচুয়াল পার্ট, যে পার্টটা আপনারা হয়তো গুলিয়ে ফেলতে পারেন, সেটা হচ্ছে ইপিএফ, ইপিএস আর এনপিএস তিনটে কিন্তু আলাদা জিনিস। দেখুন ইপিএফ যেটা, সেটা কিন্তু সঞ্চয়, মানে কিছু পরিমাণ সেভিংস করে রাখা। ইপিএস যেটা, সেটা কিন্তু প্রত্যেক মাসে আপনি পেনশন পাবেন, যে টাকাটা জমা হচ্ছে। আর এনপিএস কিন্তু আলাদা, এটা ন্যাশনাল পেনশন সিস্টেমের মধ্যে পড়ে। এটা আলাদা করে আপনি জমা করলেন, সেখান থেকে পেনশন পাবেন। এটাকে ম্যানেজ করে ইপিএফও, এটাকেও ম্যানেজ করে ইপিএফও, কিন্তু এই পুরো এনপিএস সিস্টেমটাকে ম্যানেজ করে কিন্তু পিএফআরডিএ, প্রভিডেন্ট ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, তারা কিন্তু ম্যানেজ করে। এখানে কি, যে হচ্ছে কর্মচারী কিছু পরিমাণ টাকা দেয়, যে অ্যাপয়েন্টমেন্ট করায় মানে যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানিও টাকা দেয়। কিন্তু এইখানে কিন্তু কোনো কর্মচারী টাকা দেয় না, এখানে পুরোটাই কিন্তু যে আপনাকে, যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানি কিন্তু 8.33 যেটা বললাম সেটাই কিন্তু পুরোটা এখানে জমা করে। আর এখানে যে কেউ কিন্তু করতে পারে, কোনো অসুবিধা নেই। এটা এককালীন একটা লামসাম রিটায়ারমেন্টের পরে পেয়ে যাবেন, আর এটা মাসিক পেনশন প্রত্যেক মাসে আপনি পেতে থাকবেন। আর এইখানে যে টাকাটা জমা করছেন এটা কিন্তু মার্কেট লিঙ্ক থাকে, মানে শেয়ার মার্কেটের সঙ্গে কানেক্টেড থাকে, যেভাবে গ্রোথ হয় সেইভাবে কিন্তু বাড়তে থাকে। দেখুন তিনটেকে যদি সঠিকভাবে বোঝার চেষ্টা করি সহজভাবে, তাহলে একটা অবসরকালীন টাকা সঞ্চয় যেটা জমা করলাম সেটা পাওয়ার জন্য ইপিএফ এ টাকা জমা করছি, আর প্রত্যেক মাসে পেনশন পাওয়ার জন্য রিটায়ারমেন্টের পরে সেটার জন্য ইপিএস এ জমা করছি। আর এনপিএস হচ্ছে আলাদা করে এক্সট্রা সঞ্চয় করে রাখছি, যেটা মার্কেটের ইনফ্লেশন বাড়ার সঙ্গে সঙ্গে সেই টাকাটার ভ্যালু যাতে বাড়তে থাকে। তো হোপফুলি এই পুরো ব্যাপারটা বুঝতে পারলেন, এই পেনশন সিস্টেমে যে পরিবর্তনটা আসছে সেই পরিবর্তনটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই এই ভিডিওগুলোকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।